আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদরা 2024 এর ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 3 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেইটা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে আদি বৈদিক মানুষের বাসস্থান ছিল, এটা হবে সপ্তসিন্ধু অঞ্চল। এরপরে দুই দিকে আছে বিদ শব্দের অর্থ, এটা হবে জ্ঞান। তিনে গুরু কোনো ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করতেন যে অনুষ্ঠানের মধ্য দিয়ে, তা হলো এটা হবে উপনয়ন। চারে পাটলিপুত্র রাজধানী ছিল, এটা হবে মগধের। পাঁচে গৌতম বুদ্ধ শিষ্যত্ব প্রদান করেন প্রথম 5 জনকে। ছয়ে প্রথম মৌর্য সম্রাট ছিলেন, এটা হবে চন্দ্রগুপ্ত মৌর্য। সাথে গুপ্তাব্দ এর প্রচলন করেন প্রথম চন্দ্রগুপ্ত। আটে ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় নগরায়নের সূচনা হয়, এটা হবে 600 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। নয়ে কেরলে যে চাষ বিখ্যাত ছিল তা হলো এটা হবে গোলমরিচ। 10এ মহাভাষ্য লেখেন, এটা হবে পতঞ্জলি। 11 জীবক ছিলেন বিম্বিসারের রাজবৈদ্য। 12 প্রথম ইট দিয়ে নির্মিত স্তূপ হলো সাঁচি। 13 কোন গ্রিক ঐতিহাসিক মিশরকে নীলনদের দান বলেছিলেন, এটা হবে হেরোডোটাস। 14 মিশরের লিপিকে বলা হতো, এটা হবে হায়ারোগ্লিফ লিপি। এরপরে দুই দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একটি বাক্যের মধ্যে। একে আছে আদি বৈদিক যুগে প্রধান সম্পদ কী ছিল? আদি বৈদিক যুগে প্রধান সম্পদ ছিল গবাদি পশু। 2 জাদুমন্ত্রের সংকলন কোন গ্রন্থে পাওয়া যায়? জাদুমন্ত্রের সংকলন অথর্ববেদে পাওয়া যায়। 3 একটি গুরুত্বপূর্ণ মেগালিথ কেন্দ্রের নাম লেখো। একটি গুরুত্বপূর্ণ মেগালিথ কেন্দ্রের নাম হলো রাজস্থানের ভরতপুর। 4 গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? গৌতম বুদ্ধ শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। 5 পার্শ্বনাথ কে ছিলেন? পার্শ্বনাথ ছিলেন লিচ্ছবি বংশের ক্ষত্রিয় রাজকুমার ও 23তম জৈন তীর্থঙ্কর। 6 সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? সাতবাহন বংশের প্রথম শাসক ছিলেন শিমুগ। 7 কে শিলাদিত্য উপাধি নিয়েছিলেন? হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি নিয়েছিলেন। এরপরে 8 শূন্যস্থান পূরণ করো। ওয়ার্ড কথার মানে, এটা হবে শহর। 9 শূন্যস্থান পূরণ করো। প্রাচীন বাংলার সূক্ষ্ম সুতির কাপড়, এটা হবে মসলিনের কদর ছিল। 10 ঠিক না ভুল লেখো। নালন্দা মহাবিহারে কেবল ব্রাহ্মণ ছাত্ররাই পড়তে পারত, এটা ভুল হবে। 11 ঠিক না ভুল লেখো। কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল, এটা ঠিক হবে। 12 মধ্য ভারতে অজন্তা গুহার ছবিগুলি কোন যুগের চিত্রশিল্প? এটা হবে গুপ্ত যুগের চিত্রশিল্প। 13 হামুরাবি কোন দেশের রাজা ছিলেন? হামুরাবি ব্যাবিলনের রাজা ছিলেন। 14 সেন্ট থমাস কার আমলে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন? এটা হবে পল্লব রাজা গন্ডোফার্নেস এর আমলে। এরপরে 3 দিকে আছে 2-3টি বাক্যের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। একে আছে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় কি কি শিখতে হতো? এর উত্তরটি হলো বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের মুখে মুখে ও হাতে কলমে অনেক কিছু শিখতে হতো। অর্থাৎ বেদ ছাত্রছাত্রীদের গুরুর মুখ থেকে শুনে বেদ মুখস্থ করতে হতো। এরপর এটা হচ্ছে গণিত ব্যাকরণ ভাষা শিক্ষা, তখন গণিত ব্যাকরণ ও ভাষা শিক্ষার ওপরও জোর দেওয়া হতো। এরপর এটা হচ্ছে আত্মরক্ষা ও অস্ত্র শিক্ষা, ছাত্রছাত্রীরা নিজেদের রক্ষা করা এবং অস্ত্র চালানো শিখত। চিকিৎসা, তারা অসুস্থ রোগীর চিকিৎসা করতে শিখত। এরপর এটা হচ্ছে নাচ গান, ছাত্রীরা অন্যান্য বিষয়ের সঙ্গে নাচ গানও শিখত। এরপরে 2 যেটা আছে শ্বেতাম্বর কাদের বলা হয়? এর উত্তরটি হলো জৈন সন্ন্যাসী স্থূলভদ্রের নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী উত্তর ভারতে থেকে যায়। এরা পার্শ্বনাথের মতো সাদা কাপড় পরে ধর্ম পালন করতেন, এর জন্য এদের শ্বেতাম্বর বলা হয়। এরপরে 3টা আছে আইহোল প্রশস্তি কে রচনা করেন? আইহোল প্রশস্তি রচনা করেন রবিকীর্তি। এবং এই শিলালিপি থেকে আমরা কোন রাজার কথা জানতে পারি? এবং এই শিলালিপি থেকে আমরা হর্ষবর্ধন এর কথা জানতে পারি। এরপর 4টা আছে অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো? এর উত্তরটি হলো প্রাচীন ভারতে বিশেষত গুপ্ত ও গুপ্ত পরবর্তী যুগে রাজা ব্রাহ্মণ মঠ প্রভৃতি ধর্মীয় প্রতিষ্ঠানকে তাদের ধর্মীয় ক্রিয়াকলাপ ও শিক্ষা দীক্ষা পরিচালনার জন্য নিষ্কট জমি প্রদান
করতেন, যা অগ্রহার ব্যবস্থা নামে পরিচিত। অগ্রহারের অন্তর্গত অঞ্চল থেকে দান গ্রহীতা যে রাজস্ব আদায় করতেন তা দিয়ে তিনি নিজ ব্যয় নির্বাহ করতেন। যেহেতু অগ্রহার অঞ্চলগুলি নিষ্কট ছিল, সেহেতু রাজকর্তৃপক্ষ এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারত না। এরপরে 5 আছে, মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় কেন? এর উত্তরটি হলো, খ্রিস্টপূর্ব 4th শতকের আগে মহাভারতের কথা বিশেষ জানা যায় না। খ্রিস্টপূর্ব 4th শতক থেকে খ্রিস্টীয় 4th শতকের মধ্যে মহাভারত সংকলন হয়েছিল। মহাভারতের চর্চা করলে বেদ চর্চার মতোই সুফল হবে বলা হতো, তাই মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়েছে। এরপরে 6টা আছে, মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা? এর বিষয়বস্তু কী ছিল? এর উত্তরটি হলো, মুদ্রা রাক্ষস নাটকটি রচনা করেন বিশাখ দত্ত। নাটকটির বিষয়বস্তু মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু হলো চন্দ্রগুপ্ত মৌর্যের মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার কাহিনী। নন্দবংশের রাজা ধননন্দকে পরাজিত করার পর কিভাবে চন্দ্রগুপ্ত মগধের সিংহাসন দখল করে রাখেন, এ হলো সেই কাহিনী। এরপর 7টা আছে, রেশম পথ বলতে কি বোঝো? এর উত্তরটি হলো, রোম সাম্রাজ্যে চীনা রেশমের খুব চাহিদা ছিল। চীন থেকে কাজগড় হয়ে বিভিন্ন পথে রোম ও ভূমধ্যসাগরের পূর্ব এলাকায় রেশম পৌঁছত। চীন থেকে রোম সাম্রাজ্যে স্থলপথে রেশম ব্যবসার এই পথকে রেশম পথ বলা হয়। তবে সেই সময় এই পথের নাম রেশম পথ ছিল না। পরবর্তীকালে খ্রিস্টীয় 19 শতকে এই পথকে রেশম পথ বলা হয়। এরপরে চারিদিকে আছে, 4-5টি বাক্যের মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। একে আছে, বেদের ভূগোল থেকে কি কি বিষয় জানা যায়? এর উত্তরটি হলো, বৈদিক সাহিত্য থেকে বৈদিক যুগের ভূগোলের পরিচয় মেলে। বেদের ভূগোল। একে আছে, পর্বত। বৈদিক সাহিত্যের মধ্যে ঋগ্বেদে হিমালয় পর্বত, কাশ্মীরে মুজবন্ত সিংহের উল্লেখ রয়েছে, কিন্তু এতে বিন্ধ্য পর্বতের উল্লেখ নেই। এরপর 2 আছে, নদ নদী। ঋগ্বেদের আলোচনায় দেখা যায় গুরুত্বপূর্ণ নদী ছিল সিন্ধু। এতে সরস্বতী নদীর কথাও বলা হয়েছে। ঋগ্বেদের শেষের দিকে গঙ্গা ও যমুনা নদীর উল্লেখ রয়েছে মেলে। এরপরে 3 আছে, বৈদিক সভ্যতার বিস্তার। ঋগ্বেদের ভূগোল থেকে আদি বৈদিক সভ্যতার বিস্তার জানা যায়। দেখা যায় আজকের আফগানিস্তান ও পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের সঙ্গে বৈদিক যুগের মানুষের পরিচয় ছিল। পরবর্তী বৈদিক সাহিত্য থেকে জানা যায় বৈদিক যুগের মানুষদের বসতি পাঞ্জাব থেকে পূর্বে হরিয়ানাতে সরে গিয়েছিল। তার থেকে মনে করা হয় পরবর্তী বৈদিক সভ্যতার পূর্বসীমা ছিল উত্তর বিহারের মিথিলা। এরপর 4 আছে, আদি বাসস্থান। ঋগ্বেদের ভূগোল থেকে আমরা জানতে পারি সিন্ধু ও তার পূর্ব দিকের উপনদীগুলি দিয়ে ঘেরা সপ্তসিন্ধু অঞ্চল ছিল আদি বৈদিক মানুষের বাসস্থান। এরপরে 2 দিকে আছে, পঞ্চমহাব্রত কি? এর উত্তরটি হলো, জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুর্যাম ব্রত বা 4টি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরও 1টি নীতি যোগ করেন। বর্ধমান মহাবীরের যোগ করা নতুন নীতিটি হলো ব্রহ্মচর্য পালন করতে হবে। জৈন ধর্মে এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চমহাব্রত বলা হয়। এরপরে 3 থেকে আছে, মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? এর উত্তরটি হলো, মৌর্য সম্রাটরাই প্রথম গুপ্তচর নিয়োগ করেছিলেন। গুপ্তচরেরা সন্ন্যাসী, ছাত্র, ব্যবসায়ী, ভিখারি প্রভৃতি অনেক ছদ্মবেশ ধরে কাজ করত। গুপ্তচরদের মাধ্যমে সাম্রাজ্যের সব খবর সম্রাটের কাছে চলে আসত। গুপ্তচর নিয়োগের কারণ। মৌর্য সম্রাটদের গুপ্তচর নিয়োগের কারণ ছিল 1. সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তের খোঁজখবর আনা। 2. অচেনা বিদেশি বা সন্দেহজনক লোকের ওপর নজর রাখা। 3. রাজকর্মচারী ও রাজপুত্রদের ওপর নজর রাখা। এরপরে 4 দিকে আছে, টিকা লেখো সুদর্শন হ্রদ। প্রাচীন ভারতীয় উপমহাদেশে রাজকীয় উদ্যোগে জলসেচের জন্য যেসব জলাশয় নির্মিত হয়েছিল সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো সুদর্শন হ্রদ। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে কাথিয়াবাড়ে এই হ্রদটি বানানো হয়েছিল। এটি একটি বড় মাপের সেচ প্রকল্প। মৌর্য সম্রাট অশোক পরবর্তীকালে এই প্রকল্পটিতে কয়েকটি সেচ খাল যোগ করেছিলেন। শক শাসক রুদ্রদামন 150
খ্রিস্টাব্দে এই হ্রদটির সংস্কার করেছিলেন। খ্রিস্টপূর্ব ৪র্থ শতক থেকে খ্রিস্টীয় ৫ম শতক পর্যন্ত বা মৌর্য আমল থেকে গুপ্ত আমল পর্যন্ত এই হ্রদের টানা ব্যবহার করা হয়েছিল। এরপরে ৫ আছে টিকা লেখো গান্ধার শিল্প। কুষাণ যুগে গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পরীতির সমন্বয়ে যে শিল্পের উদ্ভব ঘটেছিল তাকে গান্ধার শিল্প বলা হয়। খ্রিস্টীয় ১ম ও ৪র্থ শতকে এই শিল্প বিকাশ লাভ করে। গান্ধার শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন হলো বুদ্ধ মূর্তি। পদ্মাসনের ভঙ্গিতে সিংহাসনে উপবিষ্ট, ধ্যানরত, অর্ধ নিমীলিত নয়ন, নাসিকাগ্রে নিবদ্ধ দৃষ্টি, সু অবয়ব সম্পন্ন বুদ্ধের মূর্তি গান্ধারের পর ভারতের অন্য কোনো স্থানে অনুষ্ঠিত হয়নি। বুদ্ধের পাশাপাশি গরুর ও যক্ষের মূর্তিও গান্ধার শিল্পে দেখা যায়। গান্ধারের মূর্তি নির্মাণে চুন, বালি, পাথর, পোড়ামাটি, মাটি, প্লাস্টার অফ প্যারিস, সোনালি বা অন্য কোনো রঙের গাঢ় প্রলেপ ব্যবহার করা হতো। এরপরে ৬টা হচ্ছে চন্দ্রকেতুগড় বিখ্যাত কেন? এর উত্তরটি হলো, এই যে তোমরা এখান থেকে উত্তরটা বলে দেবে যে চন্দ্রকেতুগড় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বেড়াচাঁপায় অবস্থিত একটি প্রত্নস্থল। চন্দ্রকেতুগড় ছিল একটি সমৃদ্ধ প্রাচীন জনপদ। এটি একটি বাণিজ্য কেন্দ্র ছিল। এটি বিদ্যাধরী নদীর মাধ্যমে গঙ্গার সঙ্গে যুক্ত ছিল। সময়কাল চন্দ্রকেতুগড়ের ধ্বংসাবশেষ থেকে অনেক প্রত্ন সামগ্রী পাওয়া গেছে। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি মৌর্য যুগ থেকে পাল, সেন যুগের নিদর্শন। প্রত্ন সামগ্রী চন্দ্রকেতুগড়ে যেসব প্রত্ন সামগ্রী পাওয়া গেছে সেগুলি হলো বিভিন্ন ধরনের মাটির পাত্র, শিলমোহর, বিভিন্ন মূর্তি প্রভৃতি। এখানে পোড়ামাটির বা টেরাকোটার অনেক মূর্তি পাওয়া গেছে। এগুলির মধ্যে নারী মূর্তির সংখ্যাই বেশি। এরপর সাথে আছে মিনান্দার সম্পর্কে সংক্ষেপে লেখো। এর উত্তরটি হলো, মিনান্দার ছিলেন ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত রাজা। ব্যাকট্রিয়া, গান্ধার ও কান্দাহার অঞ্চলে তাঁর শাসন ছিল। তার রাজধানী ছিল সাকল বা বর্তমান পাকিস্তানের শিয়ালকোট। মিনান্দারের বৌদ্ধ ধর্ম গ্রহণ। মিনান্দারের বৌদ্ধ ভিক্ষু নাগসেনের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন। তিনি বৌদ্ধ সাহিত্যের মিলিন্দ নামে পরিচিত। মিনান্দার নাগসেনকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন। তার এই কথাবার্তা মিলিন্দ পঞ্চহ বা মিলিন্দ প্রশ্ন বইতে লেখা আছে। এরপরে 5 গেছে 8-10টি বাক্যের মধ্যে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর লেখো। একে আছে কলিঙ্গ যুদ্ধের ফলাফলের সঙ্গে অশোকের ধর্মের সম্পর্ক আলোচনা করো। এর উত্তরটি হলো, সম্রাট অশোক যুদ্ধে কলিঙ্গ রাজ্যকে হারিয়ে দিয়েছিলেন। এই যুদ্ধে প্রায় 1 লক্ষ লোক মারা গিয়েছিল, যা দেখে অশোক শোকে বিহ্বল হয়ে পড়েন এবং চিরকালের জন্য যুদ্ধ করা ছেড়ে দেন। তিনি হিংসার বদলে শান্তির নীতি গ্রহণ করেন ও সাম্রাজ্যের সব জায়গায় ধর্মের কথা প্রচার করেন। অশোকের শাসনে ধর্মের প্রভাব। 1 হচ্ছে ধর্মের মাধ্যমে সম্রাট অশোক যুদ্ধনীতি ত্যাগ করে শান্তির নীতি প্রচার করেছিলেন। 2 অশোক জনকল্যাণের মত দেন ও এই উদ্দেশ্যে মহামাত্র নামের কর্মচারী নিয়োগ করেন। এরপরে 2 হচ্ছে সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এর উত্তরটি হলো, তোমরা এখান থেকে বলে দেবে যে সমুদ্রগুপ্ত আনুমানিক 335 থেকে 375 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। তার আমলে গুপ্ত সাম্রাজ্য সর্ববৃহৎ আকার ধারণ করেছিল। রাজ্য বিজেতা, সমর কুশলী, বিদ্যোৎসাহী ও সুদক্ষ শাসক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। রাজ্য জয়। সম্রাট সমুদ্রগুপ্ত উত্তর ভারতের 9 জন ও দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করে তাদের রাজ্য দখল করে নেন। তবে তিনি ভারতের রাজ্যগুলি সরাসরি নিজ সাম্রাজ্যভুক্ত করলেও দক্ষিণ ভারতের রাজ্যগুলির ক্ষেত্রে গ্রহণ পরিমোক্ষ নীতি অনুসরণ করেন। এছাড়া তিনি অরণ্য সংকুল আটবিক রাজ্য ও 9টি গণরাজ্য জয় করেন। এরপরে 3টা আছে গুপ্ত যুগের বিজ্ঞান চর্চা সম্পর্কে সংক্ষেপে লেখো। এর উত্তরটি হলো, গুপ্ত যুগে বিজ্ঞান চর্চা। গুপ্ত যুগে গণিত ও জ্যোতির্বিদ্যার চর্চা করা হতো। আর্যভট্ট তাঁর বইতে
সংখ্যা হিসেবে শূন্যের ব্যবহার করেন। এই চর্চা থেকে দশমিকের ধারণা শুরু হয়েছিল। আর্যভট্টই বলেছিলেন পৃথিবী গোলাকার ও নিজের অক্ষের ওপর ঘুরছে। বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী বরাহমিহির লিখেছিলেন সূর্য সিদ্ধান্ত ও পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থ। তিনি বৃষ্টিপাত, ভূমিকম্প প্রভৃতি বিষয়ে আলোচনা করেছেন। ব্রহ্ম সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা ব্রহ্মগুপ্ত ছিলেন বিখ্যাত গণিত ও জ্যোতির্বিজ্ঞানী। এই যুগে খনি ও ধাতুবিদ্যা, অস্ত্রশস্ত্র, ইট, মুদ্রা, গয়না তৈরি, রসায়নবিদ্যা প্রভৃতি বিষয়ে বিশেষ জ্ঞান ছিল। এরপরে এটা আছে টিকা লেখু রামায়ণ ও মহাভারত। রামায়ণের রচয়িতা হলেন মহর্ষি বাল্মীকি। রামায়ণের প্রধান চরিত্র রামচন্দ্রের নামানুসারে এর নামকরণ হয়েছে। রামায়ণের অন্যান্য চরিত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সীতা, রাবণ, লক্ষ্মণ, হনুমান, বিভীষণ প্রমুখ। রামায়ণের মূল বিষয়বস্তু হল রাম রাবণের যুদ্ধ। আনুমানিক খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে খ্রিস্টীয় ২য় শতকের মধ্যে রামায়ণ রচিত হয়েছিল বলে মনে করা হয়। মহাভারতের রচয়িতা হলেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। এর মূল বিষয়বস্তু হলো কৌরব ও পাণ্ডবদের কুরুক্ষেত্রের যুদ্ধ। তবে এর পাশাপাশি ভূগোল, রাজনীতি, অর্থনীতি, সমাজ বিষয়েও অনেক আলোচনা রয়েছে। মহাভারতের উল্লেখযোগ্য কয়েকটি চরিত্র হলো ধৃতরাষ্ট্র, পাণ্ডু, ভীম, অর্জুন, কর্ণ, কুন্তী, দ্রৌপদী, গান্ধারী প্রমুখ। খ্রিস্টপূর্ব ৪র্থ শতক থেকে খ্রিস্টীয় ৪র্থ শতকের মধ্যে মহাভারত রচিত হয়েছিল বলে মনে করা হয়। এরপরে 5-এর চেয়ে প্রাচীন ভারতের বিখ্যাত শিক্ষাকেন্দ্র হিসেবে তক্ষশিলার গুরুত্ব আলোচনা করো। এর উত্তরটি হলো তক্ষশিলা ছিল গান্ধার মহাজনপদের রাজধানী। তক্ষশিলায় বহু দেশি বিদেশি পণ্ডিত মানুষের আনাগোনা ছিল। ফলে তক্ষশিলা বৌদ্ধ ধর্মের শিক্ষা কেন্দ্র হিসেবে বিখ্যাত হয়ে উঠেছিল। তক্ষশিলা মহাবিহারের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তক্ষশিলা মহাবিহারে উচ্চশিক্ষা লাভ করার জন্য বিভিন্ন অঞ্চলের ছাত্ররা এখানে আসতো। শিক্ষার্থীর বয়স এখানে 16 থেকে 20 বছর বয়সের ছাত্ররা ভর্তি হতো। শিক্ষাকাল এখানে মোটামুটি 8 বছর লেখাপড়া করতে হতো। লেখাপড়ার মান ছিল বেশ উন্নত। পরীক্ষা ব্যবস্থা এখানে লিখিত পরীক্ষা হতো না, পরীক্ষার পদ্ধতি ছিল সহজ। এবার এটা হচ্ছে বিখ্যাত ছাত্র। তক্ষশিলা মহাবিহারের বিখ্যাত ছাত্র ছিলেন জীবক, পাণিনি ও চরক। এরপরে 6 যেটা আছে পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি বইটি থেকে আমরা কি বিষয় জানতে পারি। এর উত্তরটি হলো ভারত মহাসাগর, লোহিত সাগর ও পারস্য উপসাগরকে প্রাচীন গ্রিক ও রোমান ভূগোলের ইরিথ্রিয়ান সাগর বলা হতো। সেই ইরিথ্রিয়ান সাগরে যাতায়াত ও বাণিজ্য বিষয়ে একটি বই লেখা হয়েছিল, তার নাম পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি। পেরিপ্লাস কথাটা দুটো মানে হয়, জলযানে করে ঘুরে বেড়ানো, আবার জলপথে যাতায়াতের বর্ণনা। সেভাবে ধরলে বইটির নামের বাংলা মানে হতে পারে ইরিথ্রিয়ান সাগরে ভ্রমণ। বইটির লেখকের নাম জানা যায় না। বইটি গ্রিক ভাষায় লেখা। বইটির লেখক একজন গ্রিক যিনি মিশরে থাকতেন। বইটির লেখক নিজে অভিজ্ঞতা থেকে লিখেছিলেন। তাই বইটিতে ইরিথ্রিয়ান সাগরের বন্দর ও ব্যবসা বাণিজ্যের নানা বিষয়ে খুঁটিনাটি বর্ণনা রয়েছে। বণিকদের সুবিধার জন্য লেখা হয়েছিল বইটি। খ্রিস্টীয় ১ম শতকের মাঝামাঝি সময়ে বইটি লেখা হয়েছিল বলে মনে হয়। তার সঙ্গে রয়েছে বিভিন্ন অঞ্চলের মানুষজন, সমাজ, গাছপালা, পশু পাখি বিষয়েও নানা কথা। এই বইটি খ্রিস্টীয় ১ম শতক নাগাদ অর্থনীতির ইতিহাস জানার জরুরি সাহিত্যিক উপাদান। খ্রিস্টপূর্ব ১ম শতকের শেষ দিকে দক্ষিণ পশ্চিম ও উত্তর পূর্ব মৌসুমী বায়ু বিষয়ে আরও বেশি ধারণা তৈরি হয়। ওই বায়ুর সাহায্যে ইরিথ্রিয়ান সাগরে যাতায়াত ও বাণিজ্য সহজ হয়েছিল। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 3 থেকে বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।